হাই গাইস, আবারও আমাদের চ্যানেলে স্বাগতম। এসএনচার সিটি আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম জান, আপনি দেখছেন এসএন সিরিজ। এই এসএন সিরিজের ত্রয়োদশ ভিডিও এবং ত্রয়োদশ পরীক্ষা, যা কমন ডেরিভেটিভ পরীক্ষা, আমরা তার ভিডিও তৈরি করছি। আমরা এখন পর্যন্ত ইকুইটি ডেরিভেটিভ বই থেকে 2টি অধ্যায় কভার করেছি এবং আজ আমরা যে অধ্যায়টি কভার করতে যাচ্ছি সেটি হলো অধ্যায় নম্বর 3, ফরওয়ার্ড ও ফিউচারের পরিচিতি। তাহলে আজ আমরা দেখব এই অধ্যায়ে আমরা কি পড়ব। এই অধ্যায়টি পড়ার পর আপনার জানা উচিত ফরওয়ার্ড ও ফিউচার কন্ট্রাক্টের অর্থ সম্পর্কে। আমরা দেখব ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি, ফিউচার কন্ট্রাক্ট কি, ফিউচার কন্ট্রাক্টের সাথে সম্পর্কিত টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। আমরা দেখব ফিউচার কন্ট্রাক্টের P&L, প্রফিট অ্যান্ড লস কেমন হয়, লাভক্ষতি কিভাবে হয় এবং ফিউচার কন্ট্রাক্টের প্রাইসিং কিভাবে হয় সেটাও দেখব। এছাড়াও আমরা দেখব ফিউচার কন্ট্রাক্টের অ্যাপ্লিকেশন, স্পেকুলেটর, হেজার এবং আরবিট্রাজাররা কিভাবে এগুলো ব্যবহার করেন। তাহলে কিভাবে আরবিট্রাজাররা ফিউচার্স ব্যবহার করেন, কিভাবে স্পেকুলেটররা ব্যবহার করেন, কিভাবে হেজাররা ফিউচার ব্যবহার করেন সেটা আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। মেসন সিরিজ তিনের কমন ডেরিভেটিভস পরীক্ষার প্রথম বই, ইকুইটি ডেরিভেটিভসের 3য় অধ্যায়, ইন্ট্রোডাকশন। তাহলে ফরওয়ার্ড এবং ফিউচার্স। সবচেয়ে আগে আমরা ফরওয়ার্ড কন্ট্রাক্টের পরিচয় নিয়ে কথা বলব। আমাদের এটা বুঝতে হবে যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আসলে কি। এটি একটি চুক্তি যা দুই পক্ষের মধ্যে হয়, দুই পক্ষ একসাথে মিলে। যখন দুই পক্ষ একসাথে সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে তারা কিছু কিনবে বা বিক্রি করবে এবং সেই লেনদেনের জন্য আজই একটি নির্দিষ্ট দাম ঠিক করে নেয়, এই চুক্তিটাকেই আমরা ফরওয়ার্ড বলি। দেখা যায় ফরওয়ার্ড চুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কমোডিটিস, ফরেন এক্সচেঞ্জ, ইকুইটি এবং ইন্টারেস্ট মার্কেটে। চলুন আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আসলে কি। তবে ফরওয়ার্ড কন্ট্রাক্ট বোঝার আগে আমাদের দেখতে হবে ক্যাশ কন্ট্রাক্ট কাকে বলে। ধরুন এই উদাহরণটি আপনার সামনে এসেছে, তাহলে আপনি ধরে নিন যে আমি 11/2/2024 তারিখে আপনাকে 1 গ্রাম সোনা কিনতে হবে একজন স্বর্ণকারের কাছ থেকে। তো ওই দিনের বাজারে 24 ক্যারেট সোনার দাম ছিল গ্রাম প্রতি 52,000 টাকা এবং স্বর্ণকারও আপনাকে এই দামে সোনা দিতে রাজি হয়ে গেছে। তাহলে আপনি তাকে 52,130 টাকা দিলেন প্রতি গ্রামের জন্য এবং আপনি সোনার ডেলিভারি নিয়ে নিলেন। তাহলে এটা হলো একদম ক্যাশ মার্কেট লেনদেন এই দামে, যেটাকে স্পট প্রাইসও বলা হয়। তাহলে একদম সোজা ক্যাশ লেনদেন হয়ে গেল, যেখানে আপনি 52,130 টাকা দিয়েছেন স্বর্ণকারকে এবং আপনি 10 গ্রাম 24 ক্যারেট সোনা কিনে নিয়েছেন। তো এটা হলো ক্যাশ লেনদেনের একটা উদাহরণ। এখন আমি বলছি ফরওয়ার্ড লেনদেন কি। এখন দেখুন আমি এই একই উদাহরণ নিয়ে বলছি। ধরুন আপনি এখনই সোনার ডেলিভারি নিতে চান না। আজ 11 তারিখে আপনাকে সোনা চাই না, কিন্তু কবে চাই? 1 মাস পরে চাই। তাহলে গোল্ডস্মিথ কি করেছে? সে আপনাকে একটি দাম কোট করেছে 60,233 টাকা 10 গ্রাম সোনার জন্য, কারণ আপনি 1 মাস পরে সোনার দাম জানতে চেয়েছেন। আপনি যখন 1 মাস পরে দাম জানতে চাইলেন, তখন অবশ্যই হতে পারে 1 মাসে দামের কিছু ওঠানামা হবে, কিন্তু সোনা 1 মাস পরে পাওয়ার জন্য গোল্ডস্মিথ আপনাকে একটু বেশি দামে কোট করেছে আর আপনি সেই ফরওয়ার্ড দামে রাজি হয়েছেন। তারপর ব্যাস হয়ে গেল। এই উদাহরণটিকে আমরা বলবো আপনি একটি ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনেছেন এবং আপনি লং ফরওয়ার্ড পজিশনে আছেন। তাহলে আপনি যখন কিনেছেন তখন লং মানে কি না, তাই আপনি এক লং ফরওয়ার্ড পজিশনে চলে গেছেন। মানে আপনি এই কন্ট্রাক্টে বাইং পজিশন নিয়েছেন। যেখানে আপনি এই কন্ট্রাক্টটি কিনেছেন, যে গোল্ডস্মিথ আছে তার সোল্ড পজিশন আছে, মানে তার সেল পজিশন আছে, তার শর্ট পজিশন আছে, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে হলো এখনো পর্যন্ত কোনো টাকা বা সোনা এক্সচেঞ্জ হয়নি এই সময়। এখনো পর্যন্ত এখানে টাকার এক্সচেঞ্জ হয়েছে, সোনার এক্সচেঞ্জ হয়েছে শুধু এবং শুধু। আপনি একটি লেনদেনে এসেছেন, ডেলিভারির 1 মাস পরে আপনাকে 62,370 টাকার 10 গ্রাম সোনার ডেলিভারি দেওয়া হবে, মানে আপনি 10 গ্রাম সোনা নেবেন এবং 62,370 টাকা 1 মাস পরে তাকে দেবেন। এটাই আপনার লং পজিশন। এখানে গোল্ডস্মিথের শর্ট পজিশন তৈরি হয়েছে। এখন কি হচ্ছে, এখানে 1 মাস পরে আপনি এসেছেন এবং গোল্ডস্মিথকে 62,370 টাকা দিয়েছেন এবং 10 গ্রাম সোনা নিয়ে নিয়েছেন। যেমনটা চুক্তির অংশ ছিল, তাই এটি একটি ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেখানে উভয় পক্ষ বাধ্য চুক্তি অনুযায়ী যেতে, সেটার মূল্য যাই হোক না কেন, ডেলিভারির সময় অন্তর্নিহিত সম্পদের। তাহলে বলার অর্থ হচ্ছে ডেলিভারির সময়, যদি ডেলিভারির সময় সোনার দাম যাই হোক না কেন, আপনাকে 10 গ্রাম সোনা দেবে 60,233 টাকা 37 পয়সায় এবং আপনাকেও এই দামে তার কাছ থেকে 10 গ্রাম সোনা নিতে হবে। এটাই হলো ফরওয়ার্ড কন্ট্রাক্টের ব্যাপার। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন।
দেখুন, এখন আমি ফিচার নিয়ে বলছি। ফরওয়ার্ড কন্ট্রাক্টের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি? এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে। এই চুক্তি দুই পক্ষের মধ্যে হয়। দুই পক্ষের মধ্যে কন্ট্রাক্ট হবে এবং সব শর্ত, যেমন দাম, পরিমাণ, আন্ডারলাইন জিনিসের গুণমান, ডেলিভারির সময়, সেটেলমেন্টের পদ্ধতি, সবকিছুই আগেই ঠিক হয়ে যাবে। যেদিন আপনি কন্ট্রাক্টে প্রবেশ করছেন সেই দিনেই। যেদিন আপনি কন্ট্রাক্টে প্রবেশ করছেন সেই দিনই এই সবকিছু প্রিডিসাইডেড থাকবে। তাহলে বলার অর্থ হচ্ছে, ফরওয়ার্ড আর বাইলেটারাল ওভার দ্য কাউন্টার ট্রানজ্যাকশন, এগুলো ওটিসি ট্রানজ্যাকশন, মানে ওভার দ্য কাউন্টার ট্রানজ্যাকশন, ঠিক তো? এখানে কোনো স্টক এক্সচেঞ্জ জড়িত নেই, তাই এগুলো পিওর ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এখানে কোনো স্টক এক্সচেঞ্জ জড়িত নেই। এখন আমরা ফরওয়ার্ডের প্রধান সীমাবদ্ধতা নিয়ে কথা বলব। দেখুন, ফরওয়ার্ড কন্ট্রাক্টের কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমটি হলো লিকুইডিটি ঝুঁকি। এখানে একটি লিকুইডিটি ঝুঁকি রয়েছে। লিকুইডিটির মানে কি? মার্কেট অংশগ্রহণকারীদের পছন্দসই পরিমাণে আন্ডারলাইনিং অ্যাসেট কেনাবেচা করতে অক্ষমতা। তাহলে বলার অর্থ হলো, যখন আপনি নির্দিষ্ট পরিমাণ আন্ডারলাইনিং অ্যাসেট কিনতে বা বিক্রি করতে পারেন না, সেই অক্ষমতাকেই লিকুইডিটি ঝুঁকি বলা হয়। এবং যেহেতু এগুলো সব ফরওয়ার্ড কন্ট্রাক্ট কাস্টমাইজ বা টেইলর মেড কন্ট্রাক্ট হয়, এবং যেটা চুক্তির শর্ত সেটা আগেই নির্ধারিত থাকে, এই কারণে সাধারণত দেখা যায় অন্যান্য বাজার অংশগ্রহণকারীরা এতে যুক্ত হতে চান না। তাই ফরওয়ার্ড চুক্তিগুলো তালিকাভুক্ত চুক্তি নয়, এগুলোর কোনো তালিকা নেই, এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয়, তাই অন্যান্য বাজার অংশগ্রহণকারীদের জন্য এই চুক্তিগুলো সহজে অ্যাক্সেস করা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? তাই এখানে লিকুইডিটির সমস্যা আছে, কারণ এগুলো টেইলর মেড চুক্তি এবং এক্সচেঞ্জে পাওয়া যায় না, তাই এখানে কিছুটা লিকুইডিটি সমস্যা দেখা দেয়। এই কারণেই কখনো কখনো কি হয়, পার্টিগুলোর জন্য খুব কঠিনও হয়ে যায়। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্ট থেকে কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার আগে বের হওয়া। তাহলে কন্ট্রাক্টের মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনাকে বের হতে হয়, তাহলে আপনি বের হতে পারবেন না। সেখানে লিকুইডিটির সমস্যা আছে, এটাই একটি বড় সীমাবদ্ধতা ফরওয়ার্ডের ক্ষেত্রে যখন কথা আসে। এখন আমরা কাউন্টার পার্টি ঝুঁকি নিয়ে কথা বলবো। দেখুন, কাউন্টার পার্টি ঝুঁকি হলো এই যে, আপনি আজ চুক্তি করেছেন কিন্তু সামনের পক্ষই কথা রাখল না। আর সেই সময় যখন সোনার ডেলিভারি ছিল, তখন হয়তো সামনের পক্ষ আপনাকে সোনা দেয়নি বা উল্টোভাবে আপনি নিতে যাননি। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টেও কাউন্টার পার্টি ঝুঁকি জড়িত থাকে। এখন আমরা ফিউচার কন্ট্রাক্ট নিয়ে কথা বলবো। ফিউচার কন্ট্রাক্ট কি, চলুন বুঝে নিই। দেখুন, ফিউচার কন্ট্রাক্ট কেন তৈরি করা হয়েছে? ফরওয়ার্ডের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টের যে সীমাবদ্ধতাগুলো আছে, যেমন লিকুইডিটি একটি সীমাবদ্ধতা এবং কাউন্টার পার্টি ঝুঁকিও একটি সীমাবদ্ধতা, তাহলে এই দুইটি সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ফিউচার কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে। তাহলে ফিউচার কন্ট্রাক্ট কি? এটি একটি চুক্তি, আবারও বলছি, এটি একটি সংগঠিত এক্সচেঞ্জের মাধ্যমে করা চুক্তি। তাহলে এটি সেই লেনদেন যেখানে দুই পক্ষ লেনদেন করে। এটি সেই ধরনের চুক্তি যেখানে দুই পক্ষ একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পণ্য ও আর্থিক সম্পদ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে নির্ধারিত মূল্যে কেনাবেচা করবে। তাহলে বলার অর্থ হলো, দুই পক্ষই এই চুক্তিতে যুক্ত থাকবে, সবকিছুই ফরওয়ার্ড কন্ট্রাক্টের মতোই হবে, কিন্তু হবে শুধুমাত্র একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই। তাহলে ফিউচার্সগুলো স্ট্যান্ডার্ডাইজড। তাহলে আমরা বলতে পারি ফিউচার্স হলো স্ট্যান্ডার্ডাইজড ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেগুলো স্বীকৃত স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। এখন দেখি ফিচার্স এবং ফিউচার কন্ট্রাক্ট কি। দেখুন, এটি দুই পক্ষের মধ্যে একটি চুক্তি এক্সচেঞ্জের মাধ্যমে। যেমন আমি আপনাকে বলেছিলাম, এখানে একটি কেন্দ্রীভূত ট্রেডিং প্ল্যাটফর্মও আছে, এক্সচেঞ্জ আছে। একটি কেন্দ্রীভূত ট্রেডিং প্ল্যাটফর্মে ক্রেতা বিক্রেতাদের মুক্ত ইন্টারঅ্যাকশনের মাধ্যমে মূল্য নির্ধারণ হয়। তাহলে বলার অর্থ হচ্ছে, একটি কন্ট্রাক্টে আপনি ক্রেতাও হতে পারেন, বিক্রেতাও হতে পারেন, এবং ঠিক সেইভাবেই সেখানে মূল্য নির্ধারণও হচ্ছে। চাহিদা ও যোগানের কারণে মার্জিন উভয় পক্ষকেই দিতে হয়। উভয় পক্ষই মার্জিন দিতে সম্মত হয়। আপনি যদি কন্ট্রাক্ট কিনেন বা বিক্রি করেন, উভয় ক্ষেত্রেই আপনাকে মার্জিন দিতে হবে। ফিউচার কন্ট্রাক্টে আজই পরিমাণ নির্ধারিত হয়, সেটাও খুব স্ট্যান্ডার্ডাইজড। আজই ঠিক হয়ে যায় কত পরিমাণ হবে, এবং আজই ঠিক হয়ে যায় কোন মানের কোয়ালিটি পণ্যে কোন দামে লেনদেন হবে। এবার আমরা ফিউচার কন্ট্রাক্টের সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। এখন দেখুন, সীমাবদ্ধতার কথা বললে, যেহেতু ফিউচার স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট এক্সচেঞ্জ দ্বারা চালু করা হয়েছে, তাই কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে, যেমন সীমিত মেয়াদ। তাহলে কি কি সীমাবদ্ধতা থাকতে পারে, চলুন দেখি। সীমিত আন্ডারলাইন সেট হতে পারে। কন্ট্রাক্ট ডিজাইনে নমনীয়তা কম থাকতে পারে, অর্থাৎ কন্ট্রাক্ট ডিজাইন করার সময় একটু কম ফ্লেক্সিবিলিটি থাকে এবং এখানে কিছু প্রশাসনিক খরচও বেশি হয়। আর অ্যাকাউন্ট ও সেটেলমেন্টও, যেমন এম টু এম, মার্ক টু মার্কেট, প্রতিদিন সেটেল হয় এখানে।
ফিউচারে সামনে আসা চ্যাপ্টারগুলোতে আমরা পড়ব এন টু এম কি, মার্কেট টু মার্কেট কি হয়। এইভাবে এখানে খরচও কিছুটা বেড়ে যায়, তাই এটা ফিউচার কন্ট্রাক্টের একটা ছোট সীমাবদ্ধতা। এখন দেখুন, আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কন্ট্রাক্টের স্পেসিফিকেশন কি। ধরুন নিফটি আছে, নিফটির ফিউচার আছে, তার কোটস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নিফটি ফিউচারের জন্য এনএসই ওয়েবসাইটে দেওয়া কোট আজ 3 অক্টোবর 2024। এই ইনস্ট্রুমেন্ট টাইপকে আমরা ইন্ডেক্স ফিউচার বলি। ইন্ডেক্সেরও ফিউচার হতে পারে, যেমন আমি আপনাদের বলেছি। আন্ডারলাইন অ্যাসেট নিফটি 50, এই কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট 3 অক্টোবর। তাহলে আমরা দেখছি আজ আমরা কোনো তারিখে এই কোড দেখছি। 3 অক্টোবর 2024 এ আমরা এই কোড দেখছি এবং এই কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট হচ্ছে 31 অক্টোবর 2024। ওপেন প্রাইস আজ ছিল 25,670। হাই প্রাইস গিয়েছে 25,808 পর্যন্ত এবং লো প্রাইস নিফটির হয়েছে 25,440। ক্লোজিং প্রাইস হয়েছে 25,475 আর ট্রেড হওয়া কন্ট্রাক্টের সংখ্যা। তাহলে আজ কতগুলো কন্ট্রাক্ট ট্রেড হয়েছে, কতগুলো বাই হয়েছে, কতগুলো সেল হয়েছে? এটাই হলো আজ কতগুলো কন্ট্রাক্ট ট্রেড হয়েছে। 1,17,08,500 কন্ট্রাক্টস। আর্নিং ট্রেড ডে টার্নওভার এখানে লাখে দেখানো হয়েছে, প্রায় 30 লাখের কাছাকাছি টার্নওভার এখানে দেওয়া হয়েছে। তাহলে এটাই হলো এর টার্নওভার এবং আন্ডারলাইন যে ভ্যালু আছে সেটা 25,250 টাকা। তো এটা একভাবে একটু ওভারভিউ কন্ট্রাক্টের স্পেসিফিকেশনস। এখন আমি আপনাদের কিছু টার্মিনোলজি বলছি ফিউচার মার্কেট সম্পর্কিত। চলুন বুঝে নিই স্পট প্রাইস কি। প্রথমে স্পট প্রাইস, এটা হলো সেই দাম যেটা কোনো অ্যাসেটের ক্যাশ মার্কেটে থাকে। ক্যাশ মার্কেটে কোনো অ্যাসেটের যে দাম থাকে সেটাকেই আমরা স্পট প্রাইস বলি। নিফটি স্পট প্রাইস কত চলছে, নিফটির ক্যাশ মার্কেটে কত দাম চলছে, সেটাকেই আমরা স্পট বলবো। এসবিআই ব্যাংকে স্পট বা ক্যাশ মার্কেটে কত দাম চলছে সেটাকেও স্পট প্রাইস বলা হবে। অর্থাৎ যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্যাশ মার্কেটে যে দাম চলে সেটাকেই আমরা স্পট প্রাইস বলি। এবার আসা যাক ফিউচার প্রাইসে। দেখুন, যে প্রাইস এবং ফিউচার কন্ট্রাক্ট ফিউচার মার্কেটে থাকে, তো ফিউচার মার্কেট যেমন আমি আপনাকে বলেছিলাম 11 মাসের কন্ট্রাক্ট থাকে, সেই নির্দিষ্ট অ্যাসেটে তখনকার প্রাইসটাই ফিউচার প্রাইস হবে। কন্ট্রাক্ট সাইকেলে যে সময়ের জন্য কন্ট্রাক্ট স্প্রেড হয়, মানে কত মাসের কন্ট্রাক্ট, সেটাই কন্ট্রাক্ট সাইকেল হয়ে যায়। আপনার এক্সপায়ারেশন ডে মানে যেদিন ডেরিভেটিভ কন্ট্রাক্ট আর থাকে না, সেটাই কন্ট্রাক্টের শেষ ট্রেডিং ডে। তো এই দিনটাই কন্ট্রাক্টের শেষ ট্রেডিং ডে হয়, যেখানে ডেরিভেটিভ কন্ট্রাক্ট ওই দিন শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। যদি আপনার লং পজিশন থাকে এবং আপনি লং পজিশন থেকে বের হতে চান, তাহলে আপনাকে স্কোয়ার অফ করতে হবে, মানে আপনাকে পরের কন্ট্রাক্ট কিনতে হবে। আর যদি আপনার শর্ট পজিশন থাকে, তাহলে আপনাকে কিনতে হবে, তখনই পজিশন স্কোয়ার হবে এবং তারপর আপনাকে নতুন কন্ট্রাক্ট শর্ট করতে হবে। টিক সাইজ মানে হচ্ছে প্রাইস কোটেশনের ন্যূনতম মুভমেন্ট যা অনুমোদিত। এক্সচেঞ্জ টিক সাইজ নির্ধারণ করে এবং সেটা কন্ট্রাক্টের ওপর নির্ভর করে। স্পেসিফিকেশন থাকে যে নিফটির টিক সাইজ কত, মানে 10 পয়সায় প্রাইস চলবে, 50 পয়সায় প্রাইস চলবে, তাহলে প্রতিটি অ্যাসেটের, এমনকি সব শেয়ারেরও আলাদা হতে পারে। নিফটিটা আলাদা হতে পারে, এটাকেই বলে টিক প্রাইস। এবার কথা বলি কন্ট্রাক্ট সাইজ এবং কন্ট্রাক্ট ভ্যালু নিয়ে। দেখুন, ফিউচার কন্ট্রাক্টগুলো লটের মধ্যে ট্রেড হয়। এই ফিউচার কন্ট্রাক্টগুলো লটে ট্রেড করা হয়। আর কন্ট্রাক্ট ভ্যালু বের করতে হলে আমাদের প্রাইসকে কন্ট্রাক্ট মাল্টিপ্লায়ার এবং লট সাইজের সাথে গুণ করতে হয়। তাহলে বলার অর্থ হচ্ছে, আজ যদি আমি বলি এসবিআই ক্যাশ মার্কেটে চলছে 1,000 টাকা, আর যদি আমি আপনাকে বলি এসবিআই এর যে ফিউচার আছে 1 মাস পরের ফিউচার, তার দাম চলছে 1,010 টাকা, কিন্তু সেখানে 1,000-এর লক আছে, মানে 1,000 শেয়ার সেখানে থাকবে। এটাই লট সাইজ হয় সেখানে। তাহলে বলার অর্থ হচ্ছে, এসবিআই যদি আপনি কিনতে চান এসবিআই ফিউচার, তাহলে আপনাকে এসবিআই এর 1,000 শেয়ার কিনতে হবে, মানে 1,000-এর লট হয়ে গেল। আর এই লট সাইজ কত হবে সেটা নির্ধারণ করে সেবি। এবার আমরা বেসিস নিয়ে কথা বলি। দেখুন, স্পট প্রাইস আর ফিউচার প্রাইসের মধ্যে যে পার্থক্য থাকে সেটাকেই বলে বেসিস। স্পট প্রাইস আর ফিউচার প্রাইসের মধ্যে একটি ফাইন্যান্সিয়াল অ্যাসেটে পার্থক্য থাকতে পারে। সাধারণত ফিউচার প্রাইস একটু বেশি হয় স্পট প্রাইস, তাহলে এই পার্থক্যকেই বলে বেসিস। আর এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, তাই একটু খেয়াল রাখার বিষয়। যদি ফিউচার প্রাইস স্পট প্রাইসের থেকে বেশি হয়, যেমন আমি এখন যে উদাহরণ দিলাম এসবিআই ক্যাশ মার্কেটে 1,000 টাকা চলছে, কিন্তু ফিউচার মার্কেটে 1,010 টাকা চলছে, মানে 10 টাকা বেশি চলছে। তাহলে সেই ক্ষেত্রে যদি ফিউচার প্রাইস স্পট প্রাইসের থেকে বেশি হয়, তাহলে সেই অ্যাসেটের জন্য বেসিস নেগেটিভ হবে। তাহলে আমরা বেসিসকে কি বলবো? যদি ফিউচার প্রাইস বেশি হয়,
তাহলে আমরা বেসিসকে বলবো নেগেটিভ। একইভাবে যদি স্পট প্রাইস বেশি হয়, যদি স্পট প্রাইস ফিউচার প্রাইসের থেকে বেশি হয়, তাহলে সেই অ্যাসেটের বেসিস পজিটিভ হবে। এটা মনে রাখার বিষয় এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, তাই তোমাকে এটা একটু পড়তে হবে। এখন আমরা কস্ট অফ ক্যারি নিয়ে কথা বলবো। দেখুন, কস্ট অফ ক্যারি কি? এটা হলো ফিউচার প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে সম্পর্ক। সহজ কথা হলো, ফিউচার প্রাইস আর স্পট প্রাইসের মধ্যে এই সম্পর্কটাই আমাদের বোঝায়। এটা মাপা হয় স্টোরেজ খরচ, সাথে সেই সুদ যা ফাইন্যান্সের জন্য এবং ডেলিভারি পর্যন্ত ক্যারি করার জন্য দিতে হয়। তাহলে বলার অর্থ এই, যখন কমোডিটি মার্কেটে আপনি যে ক্যারি খরচ দেন, সেটা বেশিরভাগ সময় দেখা যায় আপনি যে সুদ দিয়েছেন সেটা ডেলিভারি পর্যন্ত ক্যারি করার জন্য, তো এটা হলো প্লাস। এরপর এখান থেকে বিযোগ করে দেবেন হোল্ডিং পিরিয়ডের সময় যে আয় হয়েছে, সেই নির্দিষ্ট হোল্ডিং পিরিয়ডে আপনার যে ইনকাম হয়েছে সেটা আপনি বিযোগ করে দেবেন। আর ইকুইটি ডেরিভেটিভের ক্ষেত্রে ক্যারিং কস্ট মানে কেনার জন্য যে সুদ দিতে হয়েছে সেটা থেকে ডিভিডেন্ড বিযোগ করবেন। তাহলে ইকুইটি ডেরিভেটিভে আপনার ক্যারিং কস্ট কি হবে? আপনি ফিন্যান্সের জন্য যে সুদ দিয়েছেন, অর্থাৎ কেনার জন্য ফিন্যান্সিংয়ে যে সুদ পেমেন্ট করেছেন, সেটা থেকে ডিভিডেন্ড বিয়োগ করবেন। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভে এভাবেই হিসাব হবে। এখন একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক, একটা শেয়ারের দাম ক্যাশ মার্কেটে ১০০ টাকা চলছে এবং একজন ব্যক্তি সেটা কিনতে চায়, কিন্তু তার কাছে টাকা নেই। সেক্ষেত্রে তাকে ১০০ টাকা ৬% হারে ধার নিতে হবে। তাহলে ফিউচার মার্কেটও এই মার্জিনে ট্রেড করছে পুরো ১০০ টাকাতেই। মানে এই ক্ষেত্রেও ৬% মার্জিন আছে এবং সে ১০০ টাকার ওপর ৬% মার্জিন নিয়েছে। একভাবে বলতে গেলে সে ১০০ টাকা ধার করেছে ৬% হারে। ধরা যাক সে এই শেয়ারটা ১ বছর ধরে রাখে এবং আশা করে কোম্পানি ২০০% ডিভিডেন্ড দেবে ফেস ভ্যালুতে। এখন সে ১ বছরে ৬% দিচ্ছে, কিন্তু সে ২% ডিভিডেন্ডও পাচ্ছে। তাহলে নেট কস্ট অফ ক্যারি কত হলো? ইন্টারেস্ট এইড মাইনাস ডিভিডেন্ড রিসিভ। তাহলে ৬% ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে, মাইনাস ২% ডিভিডেন্ড এসেছে, তাই কস্ট অফ ক্যারি হলো ৪ টাকা। সুতরাং ব্রেক ইভেন ফিউচার প্রাইস তার জন্য কত হওয়া উচিত? ১০৪ টাকা, কারণ এখানে ৪ টাকার তার কস্টিং আসছে। তাই এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কস্ট অফ ক্যারি বিভিন্ন অংশগ্রহণকারীর জন্য ভিন্ন হতে পারে, অর্থাৎ বিভিন্ন অংশগ্রহণকারীর কস্ট অফ ক্যারি আলাদা হতে পারে। এখানে দেখুন, মার্জিন অ্যাকাউন্ট কি হয়। মার্জিন অ্যাকাউন্ট এক্সচেঞ্জ সেটেলমেন্ট কিছু ট্রেড সেটেল করার জন্য এবং নিজেদেরকেও সুরক্ষিত রাখার জন্য বা কোনো কাউন্টার পার্টির ডিফল্ট থেকে বাঁচার জন্য ব্যবহৃত হয়। ব্রোকারও একটি মার্জিন চার্জ করে, ঠিক তেমনি ব্রোকাররাও পাল্টা মার্জিন চার্জ করে নিজের কাস্টমারদের থেকে। তাই এই মার্জিন অ্যাকাউন্ট হয়। ব্রোকার এক্সচেঞ্জ থেকে মার্জিন চার্জ করে এবং ব্রোকার আবার কাস্টমারদের থেকে মার্জিন চার্জ করে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, এর আগে যে উদাহরণ দিয়েছিলাম তাতে আমি আপনাকে বলেছিলাম এইভাবে এই বিষয়গুলো কাজ করে। ইনিশিয়াল মার্জিন, এখন ইনিশিয়াল মার্জিন হলো সেটা যা আমাদের মার্জিন অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় যখন আমরা ফিউচার কন্ট্রাক্টে এন্ট্রি করি। যখনই আমরা কোনো ফিউচার কন্ট্রাক্টে যাই, তখন আমাদের কন্ট্রাক্টের পুরো ভ্যালু দিতে হয় না, আমাকে শুধু একটা ছোট মার্জিন দিতে হয়। যেমন আমি আপনাকে সুবের উদাহরণ দিয়েছিলাম, ধরুন সুবের দাম এখন ১,০০০ টাকা চলছে, তাহলে আপনাকে ১০০ শেয়ার কিনতে হলে ১,০০,০০০ টাকা দিতে হবে। কিন্তু যদি আমি বলি আপনাকে একটা ফিউচার কিনতে হবে যার লট সাইজ ১০০ টাকা এবং সেখানে আপনাকে মোট কন্ট্রাক্ট ভ্যালুর ১০% মার্জিন দিতে হবে, তাহলে মোট কন্ট্রাক্ট ভ্যালুও ১,০০,০০০। কিন্তু আজ আপনাকে শুধু ১০,০০০ টাকা দিতে হবে সেই নিফটি ফিউচার কেনার জন্য। তো একভাবে দেখলে আপনার মার্জিন ১০%, মানে ১০,০০০ টাকা দিয়ে আপনি ১,০০,০০০ টাকার কন্ট্রাক্ট ভ্যালুর সবের শেয়ার কিনতে পারেন বা সেটাকে শর্টও করতে পারেন, বিক্রি করতে পারেন এবং ১ মাসের জন্য পজিশনে থাকতে পারেন। শর্ত হলো আপনাকে প্রতিদিন ন্যূনতম ১০% মার্জিন বজায় রাখতে হবে। মার্ক টু মার্কেট। এখন দেখুন, আমি আপনাকে যে উদাহরণটা দিলাম সেটা হলো আপনার ১০,০০০ টাকা প্রতিদিন বজায় রাখা উচিত। ন্যূনতম ১০% মার্জিন থাকলে এতে কি হবে? M2M মানে কিছুই না। M2M মানে হলো মার্ক টু মার্কেট। আজ আপনার কতটা লাভ বা ক্ষতি হয়েছে সেটাকেই মার্ক টু মার্কেট বলা হয়। ওপেন ইন্টারেস্ট এবং ট্রেডেড ভলিউম। তাহলে ওপেন ইন্টারেস্ট কি? এটি হলো মোট কতগুলো কন্ট্রাক্ট বাকি আছে সেটেল হওয়ার জন্য। ওপেন ইন্টারেস্ট আপনার কেনা বা বিক্রিত দুই ক্ষেত্রেই থাকতে পারে। এগুলোই সেই ওপেন কন্ট্রাক্ট যেগুলো এখনো বাকি আছে, যেগুলো স্কোয়ার অফ করা হয়নি। আর ভলিউম ক্রেডিট মানে মোট ভলিউম। যদি আমি বলি কেনা আর বিক্রি দুটো মিলিয়ে মোট ভলিউম কত হচ্ছে, সেটাকেই বলে ভলিউম।
ট্রেডেড প্রাইস ব্যান্ড মানে হলো সেই প্রাইসের রেঞ্জ যেটা ওই কন্ট্রাক্টের জন্য অনুমোদিত থাকে দিনের মধ্যে ট্রেড করার জন্য। সাধারণত দেখা যায় 10% হলো সেই প্রাইস রেঞ্জ। তাহলে কোনো স্টক যদি 10% উপরে যায় তাহলে সেখানে সার্কিট পড়ে যাবে, উদাহরণস্বরূপ, বা যদি 10% নিচে যায় তাহলেও সেখানে সার্কিট পড়ে যাবে। তাই এইটাই হলো প্রাইস রেঞ্জ। এটা এক্সচেঞ্জ ঠিক করে দেয়। বেশি ভোলাটিলিটি নিয়ন্ত্রণ করার জন্য এই প্রাইস ব্যান্ড তৈরি করা হয়। টার্মিনোলজিগুলো ফিউচার মার্কেটে অব্যাহত আছে। এবং এখন আমরা পজিশন নিয়ে কথা বলবো, যেমন কি কি ধরনের পজিশন হতে পারে, মানুষ পজিশন, শর্ট পজিশন, ওপেন পজিশন, স্প্রেড কিভাবে হতে পারে, বা ওপেনিং পজিশন কি, ক্লোজিং পজিশন কি। তাহলে চলুন বুঝে নিই কিভাবে পজিশন নেওয়া হয়। ফিউচারে সবচেয়ে আগে আসে লং পজিশন, আউটস্ট্যান্ডিং বাই পজিশন কন্ট্রাক্ট, যাকে বলে লং পজিশন। লং পজিশনের মানে হচ্ছে বাই পজিশন, যখনই আপনি কোনো কন্ট্রাক্ট কিনতে চান, অথবা কখনো যদি আপনার মনে হয় কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দাম বাড়তে পারে, যদি আপনি মনে করেন এর দাম উপরে যেতে পারে, তাহলে আপনি সেই নির্দিষ্ট অ্যাসেটে লং পজিশন নেন, অর্থাৎ কিনে নেন। এটাকেই বলে লং পজিশন। আর যদি আপনার মনে হয় এই নির্দিষ্ট শেয়ার বা ইন্ডেক্স বা যেটাই আন্ডারলাইনিং অ্যাসেট হোক না কেন তার দাম কমে যেতে পারে বা পড়ে যেতে পারে, তাহলে আপনি তাতে শর্ট পজিশনও নিতে পারেন। তাহলে ফিউচারে দুইভাবে টাকা উপার্জন করা যায়। আপনি হয় কিনে পরে বিক্রি করুন, যদি দাম বাড়ে তাহলে আপনার লাভ হবে, অথবা আপনি আগে বিক্রি করে শর্ট করেন, পরে যদি কম দামে কিনে নিতে পারেন, তখনও আপনার লাভ হবে। এই দুই ধরনের লেনদেন করা হয়। কিনে পরে উপরে বিক্রি করলে লাভ হবে, আর আগে বিক্রি করে পরে কম দামে কিনে নিলে সেটাকে বলে শর্ট পজিশন, এবং যখন সেটি স্কোয়ার অফ করবেন তখন কম দামে কিনতে হবে। সেই দামের পার্থক্যটাই আপনার লাভ হবে। এটাকেই আমরা শর্ট পজিশন বলি। যখন আপনি কন্ট্রাক্ট শর্ট করেন, অর্থাৎ বিক্রি করেন, সেটাকেই বলে শর্ট পজিশন। এবার ওপেন পজিশনের কথা বলি। দেখুন, যখন কোনো ডেরিভেটিভ কন্ট্রাক্টে আপনার ওপেন পজিশন কত আছে, ধরুন আপনি 11টা ডেরিভেটিভ কন্ট্রাক্ট নিয়েছিলেন, তার মধ্যে 4টা ব্যাংকের ছিল আর 3টা আপনি বিক্রি করে দিয়েছেন, তাহলে আপনার ওপেন পজিশন কত থাকবে? একটা থাকবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং আসবেই, 110% আসবে। যেখানে ওরা আপনাকে এভাবে লিখে দেবে, আপনার কাছে এসবিআই এর 4টি কন্ট্রাক্ট আছে, আপনি 2টি কন্ট্রাক্ট বিক্রি করেছেন, ওপেন পজিশন কত? এইভাবে প্রশ্ন আসতে পারে। নেকেড এবং ক্যালেন্ডার স্প্রেড পজিশন, এটা একটু বোঝার বিষয়। নেকেড ক্যালেন্ডার স্প্রেড কোন কোন ধরনের হতে পারে? দেখুন, ফিউচার মার্কেটে নেকেড পজিশন কি? এটা খুব সহজ, লং পজিশন আর শর্ট পজিশন। তো নেকেড পজিশন কি? আমি যদি সিম্পলভাবে কিনে বসে থাকি বা শুধু বাইন পজিশনে থাকি, তাহলে আমি নেকেড বাইনে আছি সেখানে। আর যদি আমি শর্ট পজিশনে থাকি এবং আমার কোনো অন্য আন্ডারলাইনিং অ্যাসেটে কোনো পজিশন না থাকে, তাহলে সেটাই শর্ট পজিশন বলে, যেটা নেকেড পজিশনও বলা হয়। মানে আমার ওই আন্ডারলাইনিং অ্যাসেটে আর কোনো পজিশন নেই, কোনো হেজ পজিশন নেই। তো এটাই হলো নেকেড পজিশন। এখন আমি বলছি, ক্যালেন্ডার স্প্রেড পজিশন কি? ক্যালেন্ডার স্প্রেড পজিশন হলো ফিউচার মার্কেটে একই আন্ডারলাইনিং অ্যাসেটের ওপর দুটি পজিশনের কম্বিনেশন। মানে আমি একই আন্ডারলাইনিং অ্যাসেটে দুটি পজিশনের কম্বিনেশন তৈরি করব। একটা কন্ট্রাক্টে আমি লং হব, অর্থাৎ কিনব, আর অন্য কন্ট্রাক্টে আমি শর্ট হব, মানে বিক্রি করব, কিন্তু দুই কন্ট্রাক্টের ম্যাচুরিটি আলাদা হবে। যেমন 11 মাসের কন্ট্রাক্ট হয়। উদাহরণস্বরূপ, ধরুন এই মাসে আমি স্বেতে বাই করেছি এবং পরের মাসের কন্ট্রাক্টে শর্ট করেছি, মানে বিক্রি করেছি। এই যে পদ্ধতিটা, এটাকেই বলে কোল্ড ক্যালেন্ডার স্প্রেড পজিশন। এখন কথা বলি ওপেনিং পজিশন নিয়ে। পজিশন ওপেন কিভাবে হবে? ধরুন আমরা বাই করব, যেমন আমি আগেই বলেছি, কিছু বাই করছি, তাহলে আমাদের পজিশন ওপেন হয়ে যায়, মানে পজিশন তৈরি হয়। এরপর ক্লোজ করার জন্য আমাদের সেই পজিশন থেকে বের হতে হবে, আমাদের স্কোয়ার অফ করতে হবে, মানে সেটা সেল করতে হবে। এখন আপনি যদি সেটাকে প্রাইসের উপরে সেল করেন, তাহলে আপনার প্রফিট হবে। আর যদি প্রাইসের নিচে সেল করেন, তাহলে আপনার লস হবে। একইভাবে শর্ট পজিশনেও বের হতে হবে। যদি আপনি শর্ট পজিশন নেন, তাহলে যতটা দাম নিচে নামবে ততটাই আপনার লাভ। আর নিচে এসে আপনাকে সেটা বাই করতে হবে। কিন্তু যদি আপনি নিচে শর্ট পজিশন নেন আর দাম উপরে যেতে থাকে, আর আপনি ভাবেন দাম আরও উপরে চলে যেতে পারে, তাহলে আপনাকে তখনই পজিশন স্কোয়ার অফ করতে হবে, মানে বাই করতে হবে, এমনকি নিজের প্রাইসের থেকেও উপরে। এইভাবে ওপেন পজিশন এবং ক্লোজিং পজিশন কাজ করে। ক্লোজ পজিশন মানে আপনাকে স্কোয়ার অফ করতে হবে, অর্থাৎ পজিশন ক্লোজ করতে হবে। যদি বাই থাকে তাহলে সেল করতে হবে, আর সেল থাকে তাহলে বাই করতে হবে। আপনি উপরে বিক্রি করুন বা নিচে কিনুন, বা নিচে বিক্রি করুন উপরে কিনুন, প্রফিট হোক বা লস হোক, পজিশন স্কোয়ার অফ করতেই হবে। এখন একটি ডায়াগ্রামের মাধ্যমে আমি আপনাকে পেঅফ দেখাবো কিভাবে পেঅফ চার্ট তৈরি হয়।
দেখুন, প্রথমেই যদি আপনি ফিউচার লং করেছেন, তাহলে কিভাবে আপনার যদি আপনি ফিউচার প্রাইস লক করেছেন, তাহলে কিভাবে আপনার পে অফ তৈরি হবে? ধরা যাক একজন ব্যক্তি ফিউচার কন্ট্রাক্টে লং হয়েছে, ধরুন ১০০ টাকায়। কেউ ১০০ টাকায় ফিউচার কন্ট্রাক্ট লং করেছে, তাহলে তার পে অফ কিভাবে হবে দেখুন। আপনি ১০০ টাকা ইনভেস্ট করলেন, এখন এক্সপায়ারির সময় মার্কেট প্রাইস কত হলো? বাম পাশে মার্কেট প্রাইসগুলো দেওয়া আছে এবং লং ফিউচারের দেয়া। আপনি পজিশনটি ১০০ টাকায় লং করেছেন এবং এক্সপায়ারির সময় দাম যদি ৫০ টাকা হয়, তাহলে আপনার ৫০ টাকার ক্ষতি হয়েছে। একইভাবে ৬০ টাকায় হলে ৪০ টাকার ক্ষতি হয়েছে। শোতে দেখানো হয়েছে, তাই এখানে আপনার লাভ-ক্ষতি শূন্য দেখাচ্ছে, কিন্তু আপনি তো লং করেছেন এবং আপনার টাকা কবে থেকে আসা শুরু হবে? যখন দাম উপরে উঠবে। দেখুন, যেমনই মার্কেট প্রাইস শোর উপরে যেতে শুরু করলো, ১১০, ১২০, ১৩০, ১৪০, ১৫০ আপনার প্রফিট হতে শুরু করেছে। 10, 20, 30, 40, 50 এইভাবে আপনার লংয়ের লাভ হবে আর শর্টের লাভ হবে একদম উল্টোভাবে। এখন আমি আপনাকে টেবিলের মাধ্যমে দেখাতে যাচ্ছি ফরওয়ার্ড আর ফিউচারের মধ্যে পার্থক্য। দেখুন, আপনার স্ক্রিনে চলে এসেছে। এটাই হলো ফরওয়ার্ড আর ফিউচারের মধ্যে পার্থক্য, ফিউচারের যেসব বৈশিষ্ট্য আছে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট কি, ফিউচার কন্ট্রাক্ট কি? অপারেশনাল মেকানিজম, ফরওয়ার্ড কন্ট্রাক্ট ট্রেড এক্সচেঞ্জ, ফিউচার ট্রেড এক্সচেঞ্জ। কন্ট্রাক্টের স্পেসিফিকেশন, কন্ট্রাক্টের শর্তাবলী, ফরওয়ার্ড কন্ট্রাক্টে এগুলো পুরোপুরি টেইলারমেড হয় অংশগ্রহণকারীর প্রয়োজন অনুযায়ী। ফিউচারে কি হয়? সবকিছু স্ট্যান্ডার্ডাইজড, এক্সচেঞ্জ সবকিছু নির্ধারণ করে এবং দামের ছাড়া কন্ট্রাক্টের সব শর্ত আগেই নির্ধারিত থাকে। ফরওয়ার্ড কন্ট্রাক্টে কাউন্টার পার্টি রিস্ক থাকে, কিন্তু ফিউচারে কাউন্টার পার্টি রিস্ক নেই, কারণ সেটা সংগঠিত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হয়, সেখানে গ্যারান্টি থাকে। ফরওয়ার্ড কন্ট্রাক্টে লিকুইডিটি কম থাকে, কিন্তু ফিউচার কন্ট্রাক্টে লিকুইডিটি অনেক বেশি, যে কোনো সময় আপনি প্রবেশ করতে পারেন, যে কোনো সময় আপনি বেরিয়ে আসতে পারেন। প্রাইস ডিসকভারি ফরওয়ার্ড কন্ট্রাক্টে ততটা কার্যকর নয়, কারণ এই বাজারটা ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু ফিউচার্সে প্রাইস ডিসকভারি অনেক সহজ, কারণ এখানে একটি স্ট্যান্ডার্ডাইজ ট্রেডিং প্ল্যাটফর্মও আছে, যা বায়ার এবং সেলারকে একসাথে আসতে সাহায্য করে। তারা তাদের দাম দেয়, সেলার তার দাম দেয়, এইভাবে সেখানে প্রাইস ডিসকভারি হয়। তথ্যের গুণমান এবং তার ছড়িয়ে পড়াও এখানে অনেক ভালো। দেখুন, যেখানে তথ্যের গুণমান কম, সেখানে তথ্য পৌঁছানোর গতি খুব ধীর। কিন্তু ফিউচার্স সারা দেশে ট্রেড হয়, এমনকি সামান্য গুরুত্বপূর্ণ তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যখনই ফিউচার কন্ট্রাক্টের কথা আসে, তখন আপনার যে কোনো পাবলিক তথ্য সঙ্গে সঙ্গে সেই দামে অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন চলুন ফিউচারের প্রাইসিং নিয়ে কথা বলি, কিভাবে ফিউচারের দাম নির্ধারিত হয়। দেখুন, ফিউচার প্রাইসিং কি? ফিউচার কন্ট্রাক্টের দাম নির্ভর করে আন্ডারলাইনিং অ্যাসেটের বৈশিষ্ট্যের ওপর, মানে যে অ্যাসেটটি ভিত্তি হিসেবে আছে তার বৈশিষ্ট্য কি। তাই ফিউচার কন্ট্রাক্টের দাম নির্ধারণের জন্য কোনো একক পদ্ধতি নেই, কারণ বিভিন্ন ধরনের ডিমান্ড ও সাপ্লাই প্যাটার্ন থাকে। আবার বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাসেটের বৈশিষ্ট্য আলাদা হতে পারে, তাদের ক্যাশ ফ্লো আলাদা হতে পারে। এই কারণে ফিউচারের কন্ট্রাক্ট প্রাইস নির্ধারণের জন্য একক কোনো মেথডোলজি তৈরি বা হিসাব করা একটু কঠিন হয়ে যায়। তাই এখানে আমরা ফিউচার প্রাইসিংয়ের জন্য ১২টি জনপ্রিয় মডেল নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে কস্ট অফ ক্যারি মডেল এবং এক্সপেকটেশনস মডেল। তাহলে আমরা এগুলোর সম্পর্কে একটু একটু করে আলোচনা করব, কারণ ১২ নম্বর প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে আমরা ক্যাশ অ্যান্ড ক্যারি মডেল ফর ফিউচার প্রাইসিং নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় কস্ট অফ ক্যারি মডেল ফর ফিউচার প্রাইসিং, তার অ্যাসাম্পশনগুলোও দেখব। তাহলে এই কস্ট অফ ক্যারি মডেল কি? এটাকে নোয়ারবিট্রাজ মডেলও বলা হয়। তাহলে বলার অর্থ হচ্ছে, এই নোয়ারবিট্রাজ মডেলে আরবিট্রাজিং মানে হচ্ছে একটি নির্দিষ্ট শেয়ারের ক্ষেত্রে যখন দুইটি এক্সচেঞ্জের মধ্যে দামের পার্থক্য থাকে, সেই দামের পার্থক্য থেকে লাভ করার জন্য যে ট্রেড করা হয়, সেটাকেই আরবিট্রাজ বলে। আরবিট্রাজের সুযোগ থাকতে পারে দুইটি স্পট প্রাইসের মধ্যে, দুইটি ফিউচার প্রাইসের মধ্যে, অথবা একটি স্পট প্রাইস ও একটি ফিউচার প্রাইসের মধ্যেও। তাই যখন কেউ আরবিট্রাজ করেন, তখন তিনি দামের পার্থক্যের সুবিধা নিতে এক মার্কেটে কিনে অন্য মার্কেটে বিক্রি করেন এবং এক্সপায়ারির সময় পজিশন স্কোয়ার অফ করে দেন। এতে ৫ অক্টোবর পয়সার পার্থক্য হতে পারে। এসবিআই এনএসইতে ট্রেড করছে ১,০০০ টাকা, কিন্তু বিএসইতে ট্রেড করছে ১,০০০ টাকা। ১০ পয়সা। তাহলে এই ১০ পয়সার সুবিধা নেওয়ার জন্যই মানুষ আরবিট্রাজ করার চেষ্টা করে। এটাকেই আমরা আরবিট্রাজিং বলি। তাই কস্ট অফ ক্যারি মডেল বোঝার আগে আমাদের এই আরবিট্রাজটা বোঝা খুবই জরুরি। এখন আসি কস্ট অফ ক্যারি মডেলে। কস্ট অফ ক্যারি মডেল কি বলে? কস্ট অফ ক্যারি মডেল বলে যে এখানে কোনো আরবিট্রাজ নেই। এই মডেলটা ধরে নেয় যে এফিসিয়েন্ট মার্কেটে আরবিট্রাজ সুযোগ থাকতে পারে না। অন্য কথায়, যেই মুহূর্তে সেখানে মার্কেটে ভুল দাম থাকার কারণে টাকা উপার্জনের কোনো সুযোগ থাকলেই। তাহলে যেমনই বলা হয়, যদি কোনো মুহূর্তে এমন কোনো সুযোগ আসে যে সেই মার্কেটে ভুল দাম নির্ধারণ করা যায়, তখন আরবিট্রাজকারীরা কি করবে?
তারা প্রফিট করা শুরু করবে এবং এই সুযোগগুলো অদৃশ্য হয়ে যাবে। এই ট্রেডিং চলতে থাকবে যতক্ষণ না দামের সমতা আসে বিভিন্ন প্রোডাক্ট এবং মার্কেটে, যেগুলো রিপ্লিকেটিং অ্যাসেটসের জন্য। তাই যখনই এই মার্কেট সুযোগগুলো আসবে, তখন আরবিট্রাজকারীরা এই ভুল দামের সুযোগ নিয়ে লাভ করতে শুরু করবে এবং ফিউচার পজিশন তৈরি করা খরচও এতে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এখন প্রশ্ন আসে, ফিউচার কন্ট্রাক্টের খরচ কি? ফিউচার কন্ট্রাক্টের ফেয়ার প্রাইস কি? ফিউচার কন্ট্রাক্টের ফেয়ার প্রাইস আসলে কিছুই নয়। এটা হলো আন্ডারলাইন অ্যাসেটের স্পট প্রাইসের সাথে সেই অ্যাসেট ডেলিভারি পর্যন্ত ধরে রাখার খরচ যোগ করা। তাহলে ক্যারি করার খরচ বলতে বোঝানো হচ্ছে, যখন আপনি ফিউচার কন্ট্রাক্ট নেন, সেটা স্পট প্রাইসের ওপর ভিত্তি করে হয়, এবং সেই কন্ট্রাক্ট যদি আপনি 1 মাস বা 2 মাসের জন্য ধরে রাখেন, তাহলে সেটি ধরে রাখারও কিছু খরচ হয়। সেই ক্যারি করার খরচও আপনার ফেয়ার প্রাইসে যোগ হয়ে যায়।